আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালটি দেখতেছো তাদেরকে বা তারা জানো যে আজকে এমন একটা বিষয় বা অংশ নিয়ে আলোচনা করব বা করতে হবে, তা হলো এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন অধ্যায়ের পরমাণু মডেল। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের এসএসসি রসায়নে পরমাণু মডেল নিয়ে দুটি মডেল নিয়ে আলোচনা করেছে, একটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হলো বোর পরমাণু মডেল। আজকে আমরা মডেল দুটি নিয়ে আলোচনা করবো এবং কি ইলেকট্রোমিনাস নিয়ে আলোচনা করব। যদি আমি বলতে চাই পরমাণু মডেল সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা বলবো তোমাদের বইয়ে এসএসসি রসায়ন বইয়ে ক্লাস 9 এর যখন বইটা হাতে নিয়ে তৃতীয় অধ্যায় পড়তে শুরু করবে, তখন অধ্যায়ের মাঝে একটা পরমাণু মডেলের একটা সাধারণত একটা টপিক দেখতে পারবো যা অ্যাটমিক মডেল নামে পরিচিত। এই অ্যাটমিক মডেলে রাদারফোর্ড এবং বোর নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে যদি আমরা আসি পরমাণু মডেল কথাটা বলতে গেলে, প্রথমে আমাদের বলতে হবে আর্নেস্ট রাদারফোর্ডের কথা। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করে, যাকে তার নাম অনুসারে পরমাণুর মডেল বলা হয়ে থাকে। এখন রাদারফোর্ড একটা পরীক্ষা করেন, যে পরমাণু গঠন সম্পর্কে যখন এই পরীক্ষাটা করেন, তখন তিনি একটা পরীক্ষা করেন। পরীক্ষাটার নাম হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এই যে ধরো, এটা একটা, আমরা ধরে নিলাম এটা একটা আমাদের পরমাণু, আর এটা যে ধনাত্মক মানে কেন্দ্রটা যে ধনাত্মক আধান বিশিষ্ট, এটা সর্বপ্রথম রাদারফোর্ড পরীক্ষা করেন একটা হিলিয়াম নিউক্লিয়াস কণার মধ্যে, বা আলফা কণা বলা হয়। হিলিয়াম হলো হিলিয়াম 2 4, এটাকে আলফা কণা বলা হয়। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড সর্বপ্রথম মৌলের কেন্দ্রে যে ধনাত্মক চার্জবাহী একটা অংশ থাকে সেটা আবিষ্কার করেন এবং তার নাম দেন কে নিউক্লিয়াস। তিনি দেখেন যে এই যে হিলিয়াম নিউক্লিয়াস থেকে যখন আমাদের হিলিয়াম কণাটা বা আলফা কণাটা আসে, তখন তিনি লক্ষ্য করেন এইরকম ভাবে কণাটা যখন নিউক্লিয়াসের কাছাকাছি আসে, তখন এটা নিউক্লিয়াস থেকে এইভাবে দূরে সরে যায়। নিউক্লিয়াস থেকে এরকম ভাবে কি হয়ে যায়, দূরে সরে যায়। নিউক্লিয়াস থেকে এরকম ভাবে কণাগুলো দূরে সরে যায়। এই যে নিউক্লিয়াস থেকে এরকম ভাবে কণাগুলো দূরে সরে যাচ্ছে, তখন বিজ্ঞানী রাদারফোর্ড ভাবেন বা মনে করেন যে হিলিয়াম একটি আলফা কণা, একটি ধনাত্মক চার্জবাহী কণিকা, এবং এই ধনাত্মক চার্জবাহী কণিকা যখন নিউক্লিয়াসের কেন্দ্রের কাছাকাছি আসতেছে, তখন এটা পরস্পর থেকে এবার বিচ্যুত হয়ে যাচ্ছে। বিচ্যুত হওয়ার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম ধারণা করেন এর ভেতরে এমন একটা বস্তু আছে বা অস্তিত্ব আছে যা এই আলফা কণাকে বিকর্ষণ করতেছে। তখন তিনি এই অংশটার নাম দেন নিউক্লিয়াস, এবং কি এর ভেতরে এই চার্জটাকে বলে কি পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ নাই একটা অংশ। এখন এই যে আমরা বলতেছি যে নিউক্লিয়াস, এটা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। কি পরীক্ষার মাধ্যমে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা নিউক্লিয়াসের সোজা মানে কেন্দ্রের দিকে গমন করে, বাকিগুলো পরস্পর থেকে কি বিচ্ছুরিত হয়ে যায়। এখন এই যে নিউক্লিয়াসটা আবিষ্কার করলো, তারপরে তিনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা প্রদান করেন। এই ধারণার উপর ভিত্তি করে একটি মডেল আবিষ্কার করা হয়। মডেল প্রদান করে যাকে তার নাম রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। যেমন ধরো, রাদারফোর্ড বলেন যে ইলেকট্রন গুলা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এগুলা নির্দিষ্ট পথ আবর্তন করে না। সৌরজগতে সূর্যের চারদিকে যেমন গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র গুলা ঘুরতে শুরু করে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘূর্ণায়মান। তিনি এইরকম ভাবে বলেন যে ধরলাম এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে এইরকম ভাবে তখন এই যে এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঋণাত্মক চার্জবাহী কণিকা আকর্ষণ করে ঘুরতেছে। অথবা এই মডেলটাকে অনেক সময় এইভাবেও প্রকাশ করা হয়ে থাকে, এই জায়গায় ইলেকট্রন থেকে যায় ঋণাত্মক চার্জবাহী। এখন রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কিছু আকর্ষণের কথা বলা হয়ে থাকে। যেমন ধরো, এটা যদি একটা মৌলের নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের বাহিরে একটা ইলেকট্রন আছে যা ঋণাত্মক চার্জবাহী, যা ঋণাত্মক। নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক আর ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, এই নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট আকর্ষণের মাধ্যমে এরা শক্তি স্তরে যুক্ত থাকে। এই আকর্ষণকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আবার দেখা যায় এই যে নিউক্লিয়াস থেকে যে আকর্ষণ করতেছে ইলেকট্রনটাকে, ইলেকট্রন কি করে এই নিউক্লিয়াস থেকে দূরে সরার জন্য বাইরের দিকে এক ধরনের একটা বল প্রয়োগ করে। এরকম বড় একটা বল থাকে বাইরের দিকে। এই বাইরের দিকে বল থাকে বলা হয় কেন্দ্রাতিক বল বা কেন্দ্রাতিক বল।
এখন এই যে রাদারফোর্ড দেখেন কি মৌলের নিউক্লিয়াস থেকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং কেন্দ্রাতিক বল পরস্পর সমান। এই সমান থাকার কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তনশীল বা ঘূর্ণায়মান। যদি সমান না থাকতো তাহলে কি হতো, তাহলে ইলেকট্রনটা না হয় তো ইলেকট্রনটা হয়তো শক্তি স্তর থেকে দূরে সরে যেত বিকর্ষণ করে, আবার হয়তোবা কেন্দ্রে বা নিউক্লিয়াস কাছাকাছি চলে আসতো। এই ধরনের দুই ধরনের ঘটনা ঘটতো। কারণ আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক চার্জবাহী এবং ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, এই কারণে এরা পরস্পরকে আকর্ষণ করে। এখন এই যে আকর্ষণ শক্তি এই বা বিকর্ষণ শক্তি এরা পরস্পর সমান থাকে বিধায় এদের মাঝে এরা পরস্পরের সাথে যুক্ত থেকে আলাদাভাবে ঘুরতে পারে। এবার এটাও দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে পরমাণু নিউক্লিয়াসে ঠিক যে কয়টা প্রোটন থাকে এর বাইরে ঠিক সেই কয়টায় ইলেকট্রন আবর্তনশীল অবস্থান বা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এ কারণে এই নিউক্লিয়াসকে বা পরমাণুকে সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বলা হয়ে থাকে। রাদারফোর্ড এই মডেলটাকে সাধারণত সৌরজগতের সাথে তুলনা করে, অর্থাৎ সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলো যেমন অনবরত ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা সবসময় ঘূর্ণায়মান। এই কারণে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম একটা মডেল বলা হয়ে থাকে। এখন এই রাদারফোর্ড মডেলের লিমিটেশনটা কি? যেমন ধরো সীমাবদ্ধতার ক্ষেত্রে যে রাদারফোর্ড এই মডেলের বা কক্ষপথে যে ইলেকট্রনটা যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, রাদারফোর্ড এই কক্ষপথে কোনো আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা প্রদান করে নাই। অর্থাৎ এই কক্ষপথের আকার বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি নক্ষত্র আকার নাকি ডিম্বাকার এই বিষয়ে উনি কোনো ধারণা প্রদান করেন। এটা রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন। আবার রাদারফোর্ড মনে করেন যে এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়নশীল বা আবর্তনশীল। কিন্তু এই জায়গায় সমস্যাটা হলো সৌরজগতে সূর্যের বা গ্রহের কোনো চার্জ নাই, মানে আধান নিরপেক্ষ। কিন্তু আবার আমাদের ইলেকট্রনের একটা চার্জ আছে ঋণাত্মক চার্জবাহী, এবং নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জবাহী। এই যে ধনাত্মক ঋণাত্মক চার্জবাহী যা সৌরজগতের সাথে বিপরীত, এই কারণে রাদারফোর্ড পরমাণু মডেল এটা একটা কি ত্রুটি। রাদারফোর্ড যে মডেলটা প্রদান করেন তখন উনি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছিলেন, এটা সাধারণত আমাদের হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা আলফা কণা বিচ্ছুরণ কণা, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ক্ষেত্রে প্রযোজ্য হলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ক্ষেত্রে এটা কোনো ব্যাখ্যা প্রদান করতে পারে না। এটা তার একটা ত্রুটি। আবার ম্যাক্সওয়েলের নাম শুনছি আমরা, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় বল অনুসারে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথ আবর্তন হিসেবে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কোনো এক সময় ও নিউক্লিয়াসের ভেতরে চলে আসে, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। রাদারফোর্ড বলে যায় না যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কোথায় অবস্থান করে। যেমন ধরো আমাদের বাসায় যখন কয়েলের মাঝে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, স্ট্যান্ডের মাঝে রেখে দেওয়া হয়, তখন কয়েলটা আগুনে পড়তে পড়তে ঘুরতে 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 একটা নির্দিষ্ট বিন্দুতে যে থেমে যায়, ঠিক তেমনি ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট বিন্দুতে থেমে যাবে, যা রাদারফোর্ড বলে না। এটাও তার একটা ত্রুটি। ঠিক তার 2 বছর পর 1913 সালে 1913 সালে আমরা ভোরের নাম শুনছি, নিলস বোর। একটা রাদারফোর্ডের পরমাণু মডেলকে উন্নতকরণের মাধ্যমে, মানে ওর যে সীমাবদ্ধতা ছিল ত্রুটিগুলো এগুলাকে সংশোধন করার মাধ্যমে আরেকটা মডেল প্রদান করেন, যা তার নাম অনুসারে বোর পরমাণু মডেল নামে পরিচিত। নিলস বোরের পরমাণু মডেলের প্রথম যে মতবাদটা ছিল, উনি বলছিলেন রাদারফোর্ডের মডেলটা যে সৌরজগতের সাথে তুলনা করার পর ইলেকট্রন গুলা যে একটা জায়গায় অবস্থান করতেছে তার কোনো আকার আকৃতির কথা রাদারফোর্ড বলে জানে, কিন্তু নিলস বোর তার প্রথম মতবাদে ইলেকট্রনের আকার বা আকৃতির কথা বলে গেছে এবং কক্ষপথের আকার বা আকৃতির কথা বলে গেছে। তিনি কি বলছেন যে পরমাণুগুলা কখনো নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আবর্তনশীল থাকতে পারে না, অর্থাৎ ইলেকট্রনগুলা একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান। এই যে শক্তি স্তর শেল, ধরো এটা যদি আমি নিউক্লিয়াসকে মনে করি, এটা হলো ফার্স্ট শেল, এটা হলো সেকেন্ড শেল, এটা হলো থার্ড শেল। এরকম ভাবে এই যে শেল অথবা অরবিট অথবা শক্তি স্তর অথবা কক্ষপথ, যে এইগুলার নামকরণ আমরা কোথা থেকে পাই? এগুলো আমরা বোর পরমাণু মডেল থেকে পাই। অর্থাৎ এই শেলগুলা বা শক্তি স্তরগুলা যে বৃত্তাকার, এগুলো আমাদের কে বলে যায়? নিলস বোরের মতবাদ অনুসারে যে এই শেলগুলা, যেমন এটা প্রথম শেল, দ্বিতীয় শেল, তৃতীয় শেল, এন এর মানের উপর ভিত্তি করে শেলগুলা বা শক্তি স্তরগুলা নামকরণ করা হয়। এন এর মানটা যদি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5
ছয়, সাত এরকম ভাবে শুরু হয়, তাহলে n এর মান 1 এর জন্য আমাদের কে শেল, এল শেল, এম শেল, এন শেল, উ শেল, পি শেল এরকম ভাবে পর্যায়ক্রমে কিউ শেল এরকম ভাবে কে এল এম এন ওপি পর্যায়ক্রমে শেলগুলো নামকরণ করা হয়। এন এর মান 1 হলে কে শেল, এই যে বৃত্তাকার বৃত্তাকার কক্ষপথ শেলগুলা নামকরণ এগুলো আমরা ভূর পরমাণু মডেল থেকে পেয়ে থাকি। এখন ভূর পরমাণু মডেল অনুসারে এটাকে কেন আমাদেরই বলা হয় সর্বজন স্বীকৃত বা ভালো একটা মডেল বলা হয়ে থাকে, কারণ এই যে শক্তি স্তরে এন এর মান বা ভিত্তিকে আমরা শক্তি স্তরগুলো নামকরণ করতে পারতেছি। এই মডেল অনুসারে ইলেকট্রনগুলো যে একটা বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান এটা আমরা ব্যাখ্যা প্রদান করতে পারি। ইলেকট্রনগুলো কোন শেলে অবস্থান করে, যেমন যদি এই স্তর থেকে একটা ইলেকট্রন এই স্তর থেকে একটা ইলেকট্রন রয়ে গেছে, এই ভেতর স্তর থেকে ইলেকট্রন যদি উপরের স্তরে যেতে চায় তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি সে শোষণ করে, আবার বাইরের স্তর থেকে ভেতরের স্তরে আসতে চাইলে নির্দিষ্ট পরিমাণ শক্তি সে বিকিরণ করে। এই যে একটা কথা যে ইলেকট্রন শোষণ করে এক স্তর থেকে আরেক স্তরে এবং ইলেকট্রন বিকিরণ করে শক্তি বিকিরণ করে ভেতরের স্তরে চলে আসে, এটা আমরা ভূর পরমাণু মডেল থেকে জানতে পাই। এবং এই যে ইলেকট্রন যখন লাফ দিয়ে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছে সেটার নাম হলো কোয়ান্টাম লম্ফ। সেটার নাম কি? কোয়ান্টাম লম্ফ। এই কোয়ান্টাম লম্ফের মাধ্যমে ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে যায়। যে ইলেকট্রন যখন শক্তি স্তর পরিবর্তন করতেছে, শক্তি শোষণ করতেছে বা বিকিরণ করতেছে, তখন এদের মাঝে শক্তি শোষণ বা বিকিরণকে আমরা বর্ণালী আকারে দেখতে পাই। কি আকারে দেখা যায়? বর্ণালী আকারে দেখতে পাই, অর্থাৎ স্পেকট্রাম আকারে দেখতে পাওয়া যায়। আবার ভূর পরমাণু মডেল অনুসারে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। সেটা নির্ণয় সূত্রটা কি? যে এম ভি আর সমান আমরা কি লিখি? এন এইচ বাই 2 পাই, NH বাই 2 পাই, এম ভি সমান NH বাই 2 পাই দ্বারা আমরা ইলেকট্রনিক কি কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। আবার এটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যতটাই সংশোধিত হোক না কেন তারও কিছু সীমাবদ্ধতা থাকে, কারণ নতুন নতুন জ্ঞানের আবির্ভাব ঘটে থাকে। এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা আছে। এদের মাঝে একটা সীমাবদ্ধতা হলো যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে আমাদের বৃত্তাকার কক্ষপথের কথা বলছে, এটা সাধারণত বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার হয়ে থাকে, এটা একটা তার সীমাবদ্ধতা। আবার ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা ভুল বলে গেছে। বলে দেওয়ার পর ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে কোনো এক সময় নিউক্লিয়াসের মাঝে এসে পড়ে যায়, যা ভুরের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা। আবার ইলেকট্রনের এই যে বর্ণালী তৈরি হয় সুষম বিকিরণের ফলে যে বর্ণালী তৈরি হয়, ভূর পরমাণু মডেল অনুসারে একটা মাত্র বর্ণালীকে উনি ব্যাখ্যা করছেন, কিন্তু দেখা যায় একাধিক বর্ণালী তৈরি হয়, যা উনি বলে যায় না, যা তার একটা সীমাবদ্ধতা। আবার ভূর পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথই থাকতে পারে, কিন্তু পরমাণুতে বৃত্তাকার এবং উপবৃত্তাকার উভয় কক্ষপথ গুলাই থাকে। এই মডেল অনুসারে ইলেকট্রোবিন্যাস করা যায়। যেমন আমরা যদি লিখি যে ধরো ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো 2n²। একটা অতি সাধারণ এবং সহজ একটা সূত্র, এটা তোমরা সবাই জানো। 2n²। 2n² সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি কোন শক্তি স্তরে কি সংখ্যক বা কত সংখ্যক ইলেকট্রন থাকবে। যেমন n এর মান যদি 1 হয় তাহলে কে শেলে আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। n সমান যদি 2 হয় l শেলে ইলেকট্রন থাকতে পারে আমাদের কয়টা? 8টা। আবার n সমান যদি 3 হয় আমাদের m শেল ইলেকট্রন থাকতে পারে আমাদের কয়টা? 18টা। আবার n সমান যদি 4 হয় আমাদের n শেল ইলেকট্রন থাকতে পারে কয়টা? 32টা। আবার ধরো n সমান যদি 5 হয় তাহলে আমাদের u শেল ইলেকট্রন থাকতে পারে কয়টা? 50টা। এরকম ভাবে কোন শক্তি স্তরে কিরকম ইলেকট্রন থাকে এটা আমরা ভূর পরমাণু মডেল থেকে জানতে পারি। এখন যদি আমি একটা ইলেকট্রোবিন্যাস করি, ধরো ভূর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল মাঝে যে সীমাবদ্ধতা গুলো আছে এগুলো তোমরা আমার ভিডিওর নিচে অবশ্যই লিখে দেখাবা, আমি দেখবো তোমরা কতটুকু বুঝতে পারছো বা বুঝতে পারছো কিনা। এই সীমাবদ্ধতা গুলো লিখলে তুমি নিজেই জাজ করতে পারবা কার সীমাবদ্ধতা কতটুকু বা এক্ষেত্রে কেন নিলস বোরের মডেলটাকে সর্বজন স্বীকৃত হয়েছে এটা তুমি নিজেই বুঝতে পারবা। যেমন ধরো ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রে আমরা সাধারণত এরকম ভাবে জানি, তোমাদের বইয়ে এরকম একটা চার্ট দেওয়া আছে, যেমন 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s।
সেক্ষেত্রে আমরা যদি এরকম ভাবে কাটতে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে। ইলেকট্রন কোন শক্তি স্তর পর কোন উপশক্তি স্তরে যাবে সেটা ক্রমান্বয়ে বা আমাদের একটা ছক। এটা ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে। এখন আমরা প্রথমে বলে আসলাম ভুল পরমাণু মডেল অনুসারে 12 স্তর অনুসারে প্রথম শক্তি স্তরে 2টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন অবস্থান করতে পারে। কিন্তু আমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, পারমাণবিক সংখ্যা হলো 19, তাহলে আমরা লিখবো কি 2 8, তাহলে 8 2 10টা হয়ে গেছে, ছিল 19টা, তাহলে এই জায়গায় 9টা দেওয়ার কথা ছিল, কারণ যেহেতু তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এই জায়গায় কি আমরা 9 ব্যবহার করি না, এই জায়গায় আমরা কি ব্যবহার করি 8 এবং 1 ব্যবহার করি। এই যে ইলেকট্রন বিন্যাস কেন এই জায়গায় 9 হলো না 8 হয়ে 1 হলো, এটা হলো তার এই শক্তি স্তর কিছু উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তরের ইলেকট্রন গুলা ধারণ করতে হয়। যেমন উপশক্তি স্তরে ধারণের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n, আর দ্বিতীয়ত হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা l। তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m দ্বারা প্রকাশ করা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n এর মানটা সবসময় 1 2 3 4 5 6 এরকম ভাবে শুরু হয়েছে। এল এর মানটা নির্ভর করে, এল এর মানের উপর ভিত্তি করে অরবিটাল গুলো নির্ভর করে। এল সমান যখন 0 হয় তখন সেটা এস অরবিটালকে বোঝায়, এল সমান যখন 1 হয় সেটা পি অরবিটাল, এল সমান 2 হলে সেটা ডি অরবিটাল, এল সমান 3 হলে সেটা এফ অরবিটাল। এগুলোর উপর নামকরণ করা হয়। পটাশিয়ামে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করার পর আমরা যদি লিখি এরকম ভাবে যে 1s, এখন আবার মাথায় রাখবা অরবিটাল গুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। এই যে এস পি ডি এফ, এস অরবিটালের সর্বোচ্চ আমাদের 2টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালের 6টা, ডি অরবিটালের 10টা এবং এফ অরবিটালে 14টা ইলেকট্রন অবস্থান করে বা থাকতে পারে। তাহলে আমি লিখতে পারি 1s এ ধরো 2টা, 2s এ ধরো 2টা, 2p তে 6টা, 3s এ 2, এই জায়গায় 6 2 6 10 2 6 10 2 2 6 10 14 2 6 10 14। তুমি একটু বোঝানোর জন্য লিখে দিলাম। তাহলে আমি যদি লিখি 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ 2টা, 3s এ যা ইলেকট্রন যাওয়ার পর ইলেকট্রনের মধ্যে কোথায় যাবে, এই 3p তে যাবে, যে 3p, 3p তে দিলাম 6টা, 3p তে ইলেকট্রন যাওয়ার পর কোথায় যাবে, যে 4s এ যাবে, 4s। তাহলে আমাদের এই জায়গায় যেহেতু 3d লেখার কথা, 3d টা 0 অবস্থায় আছে, 4s এ আমাদের 2টা ইলেকট্রন, সরি 4s আমাদের একটা ইলেকট্রন প্রবেশ করে। এখন এই যে 4s ইলেকট্রনটা প্রবেশ করলো কেন, উপশক্তি স্তরে ধারণের মতো। এই কারণে দেখো প্রথম স্তরে 2টা ছিল, এই যে 2টা, পরের স্তরে টোটাল 8টা, এই যে 8টা, তারপরের স্তরে এই যে আমাদের 8টা, এই 8টা, এবং শেষ স্তর কয়টা, একটা। এই কারণে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 2 8 9 না হয়ে 2 8 8 1 হয়েছে, কারণ উপশক্তি স্তরে ধারণ অনুসারে। তারপরেও এই জায়গায় ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কেন আগে 4s ইলেকট্রন গেল, 3d কেন ফাঁকা রয়ে গেল, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। একটা নীতি আছে, সেটা হলো আউববাউ নীতি। আউববাউ নীতি অনুসারে আউববাউ হলো একটা ভাষা, জার্মান ভাষা, সেই অনুসারে নীতিটা নামকরণ করা হয়েছে, কোনো বিজ্ঞানীর নাম না। এই যে আউববাউ নীতি অনুসারে যে ইলেকট্রন গুলা সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরটা আগে পূর্ণ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর গমন করে। এখন 3s এর ক্ষেত্রে আমরা যদি 3s অরবিটাল, সরি 3d অরবিটালতে আমরা যদি কাউন্ট করি বা মনে করি যে 3d অরবিটাল, 3d, ধরো আমি লিখলাম 3d অরবিটাল, কোন অরবিটাল, 3d অরবিটাল লিখলাম 3d, আর হলো f4s। এই যে আউববাউ নীতি, এই নীতির আরেকটা নাম হলো n প্লাস l নীতি। কি নীতি, n প্লাস l নীতি, n প্লাস l নীতি। 3d এর ক্ষেত্রে n এর মান আমাদের কত, 3। আমি যদি n প্লাস l যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি n এর মানটা 3 প্লাস l এর জন্য, যেহেতু এই জায়গায় d অরবিটাল, l এর জন্য আমি একটা বলছিলাম l সমান 0 সেটা s অরবিটালকে বোঝায়, l সমান 1 হলে সেটা p অরবিটাল, l সমান 2 হলে সেটা d অরবিটাল, l সমান 3 হলে সেটা f অরবিটাল। তাহলে আমাদের d এর জন্য l এর মান কত, 2, তাহলে 2, এটা কত আসতেছে, 5 আসতেছে। 4s এর ক্ষেত্রে n প্লাস l, n প্লাস l, তাহলে n এর মানটা আমাদের 4 হলেও s এর জন্য l এর মান হয় 0, তার মানে আমাদের কত আসছে, 4। তাহলে অবশ্যই আমাদের 3d টা 4s এর চেয়ে বড়। যেহেতু 4s হলো নিম্ন শক্তি অরবিটাল, এই কারণে ইলেকট্রন পটাশিয়ামের আগে 4s এ প্রবেশ করছে, পরে 3d তে
প্রবেশ করে, ক্রমান্বয়ে প্রবেশ করে। যেমন আরেকটা মৌলের ইলেকট্রন যদি আমরা একটু কাউন্ট করি, যেমন ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা কেন বলতেছি, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মে ব্যতিক্রম হয়ে থাকে। যেমন ক্রোমিয়াম আমরা লিখতে পারি ক্রোমিয়াম Cr, এটা পারমাণবিক সংখ্যা হলো 24। তাহলে আমরা লিখতে পারি 1s দুইটা, 2s দুইটা, 2p ছয়টা, 3s দুইটা, 3p আমাদের ছয়টা, 4s দুইটা, 20টা হয়েছে। এই যে 3d চারটা। এটা হলো ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। ওই যে প্লাস অনুসারে আগে আমরা 4s ইলেকট্রন দিছি, পরে 3d ইলেকট্রন দিছি। কিন্তু দেখা যায় কি ক্রোমিয়ামের ইলেকট্রনটা যেহেতু ডি অরবিটালে আছে, ডি অরবিটালে তোমরা জানো যে ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এটা হলো তার পূর্ণ অবস্থা। আর ডি অরবিটালের অর্ধপূর্ণ অবস্থা হলো d5। অরবিটাল গুলো সবসময় পূর্ণ এবং অর্ধপূর্ণ এই দুইটা অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। যেহেতু ক্রোমিয়ামের ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে এবং শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। এই কারণে ক্রোমিয়াম স্থিতিশীলতা অর্জন করার জন্য তার 4s2 অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d অরবিটালে স্থানান্তরিত করে। তখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, যে ক্রোমিয়াম 1s যা ছিল তাই ছিল, 2s যা ছিল তাই, 2p ছয়টা, 3s আমাদের দুইটা, 3p আমাদের ছয়টা। ওই যে একটা ইলেকট্রন টান দিয়ে নিয়ে আসলো, সেটা হলো আমাদের 3d 5টা এবং 4s কয়টা, একটা। এখন এই যে অর্ধপূর্ণ হয়ে গেছে, যেহেতু ডি অরবিটাল সর্বোচ্চ 10টা থাকতে পারে, এখন এই জায়গায় 5টা হয়ে গেছে, মানে অর্ধপূর্ণ। এই অবস্থায় ক্রোমিয়াম সবচেয়ে বেশি স্থিতিশীল। এই কারণে এই জায়গা থেকে একটা কমন প্রশ্ন আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম কেন। এই কারণে কপার নিয়ে প্রশ্ন আছে, কপার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন। কপারের পারমাণবিক সংখ্যা 29। এই যখন এটা ইলেকট্রন বিন্যাস করা হয়, দেখা যায় কপারের 3d অরবিটালে আমাদের 9টা ইলেকট্রন থাকে আর 4s এর 2টা ইলেকট্রন থাকে। তখন 4s থেকে একটা ইলেকট্রন এই জায়গায় স্থানান্তর করে কপারের 3d অরবিটালটা 10টা হয়ে যায় আর 4s একটা হয়ে যায়। এই যে পরিপূর্ণ অবস্থায় অরবিটালটা সবচেয়ে বেশি স্থিতিশীল, এই কারণে উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন সে 3d অরবিটালে নিয়ে আসে এবং স্থিতিশীলতা অর্জন করে। মৌলের ইলেকট্রন বিন্যাসটা করার জন্য তোমাকে কি কি বিষয় ধারণা রাখতে হবে, অরবিট অরবিটাল সম্পর্কে ধারণা রাখতে হবে। যে অরবিট অরবিটাল 4 প্রকার, s p d f। পূর্ণ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, s অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, p তে সর্বোচ্চ 6টা থাকতে পারে, d তে 10টা এবং f এ 14টা ইলেকট্রন থাকতে পারে। এখন n প্লাস l নীতিটা মাথায় রাখতে হবে। উপশক্তি স্তরগুলোকে সুন্দরভাবে জানতে হবে। যেমন প্রথম শক্তি স্তর কোনো উপশক্তি স্তর নাই, একটাই 1s। দ্বিতীয় শক্তি স্তর 2s এবং 2p। তৃতীয় শক্তি স্তরকে 3 ভাবে ভাগ করা যায়, 3s 3p 3d। এখন পর্যায়ক্রমে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, যেমন ফসফরাস 15, তাহলে আমরা লিখতে পারি 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে আমাদের 3টা ইলেকট্রন। আমাদের মাঝে অনেকে একটা সমস্যা বা একটা কাজ করে থাকে, ইলেকট্রন বিন্যাস করার পর এদের মাঝে এরকম কমা চিহ্ন ব্যবহার করে অনেক স্টুডেন্টের মাঝে দেখা যায়। কিন্তু তুমি মাথায় রাখবা, ভুলেও এই জায়গায় কমা চিহ্ন ব্যবহার করা যাবে না। আর একটা শক্তি স্তর শেষ হওয়ার পর আরেকটা শক্তি স্তর যখন লিখবো, তখন আমরা একটু ফাঁকা জায়গা রেখে দেবো। যেমন এই যে ফাঁকা জায়গাগুলো রেখে দেবো। এই ফাঁকা জায়গাগুলো থেকে তোমাকে বোঝাচ্ছে, এগুলো হলো কি বোঝাচ্ছে, যে তোমার একটা শক্তি স্তর শেষ, অপর শক্তি স্তর শুরু হয়ে গেছে। আর ভুলেও কি কমা ব্যবহার করা যাবে না। আর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে, ইলেকট্রন গুলা 4টা ব্লকভুক্ত হয়ে থাকে, যেমন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এখন ব্লকভুক্ত মৌল আমরা কিভাবে বুঝবো এইরকম ভাবে, ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর মৌলটা শেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, অর্থাৎ শেষ ইলেকট্রনটা যে অরবিটাল প্রবেশ করছে ওইটাই হলো ওই ব্লকভুক্ত মৌল। যেমন এই ফসফরাসের শেষ ইলেকট্রনটা পি অরবিটাল প্রবেশ করছে, তার মানে এটা পি ব্লকভুক্ত মৌল। ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটা আমাদের ডি অরবিটাল প্রবেশ করছিল, এটা ডি ব্লকভুক্ত মৌল। তারপরে ধরো আমি যদি লিখি অতি পরিচিত একটা মৌল সোডিয়াম 11, তাহলে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ আমাদের একটা। এই ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করছে, তার মানে এটা কি s ব্লকভুক্ত মৌল। তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাস শেখার জন্য আমাদের এই 4টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। মৌলের পারমাণবিক সংখ্যা তো তোমাকে জানতেই হবে, মাস্ট জানতেই হবে। কিছু কিছু জিনিস সম্পর্কে না জেনে তুমি কখনো রসায়ন বই হাতে নিতে পারবে না। এগুলো মৌলের পারমাণবিক সংখ্যা, অতি গুরুত্বপূর্ণ। আর মৌলের ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে তার 4টা অরবিটাল আছে, s p d f।
অরবিটাল গুলো সম্পর্কে জানতে হবে, কোন অরবিটাল কয়টা ইলেকট্রন থেকে সেগুলো জানতে হবে, যেমন এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। এন প্লাস এর নীতি সম্পর্কে আমরা জানবো, কারণ কিছু কিছু বলে ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের উত্তেজিত অবস্থাতে রাখতে হবে, অর্থাৎ ইলেকট্রন গুলো এক স্তর থেকে আরেক স্তরে আগে কেন যায় এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখবো, তাহলে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সুন্দরভাবে করতে পারবো। আজকে এ পর্যন্ত। এরপর আমরা উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি তোমার কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাকে লিখবা। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।